নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো কি রয়েছে। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তিনি 1856 থেকে 1862 সাল পর্যন্ত এই পদে ছিলেন। সিপাহী বিদ্রোহ বা 1857 সালের বিদ্রোহের সময় তিনি এই পদে ছিলেন। এটি তার শাসনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন। এইবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ গভর্নর জেনারেলদের তালিকা। কি রয়েছে প্রথমে? ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। তারপর রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড ডালহৌসি, তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল যিনি সাম্রাজ্য বিস্তারের জন্য ডক্ট্রিন অফ ল্যাপস নীতি গ্রহণ করেন। লর্ড ক্যানিং, তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। লর্ড লিন লিথগো, তিনি ছিলেন ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে ব্রিটিশ শাসনের নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের দক্ষিণতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, লাক্ষাদ্বীপ। ভারতের দক্ষিণতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল লাক্ষাদ্বীপ। এটি আরব সাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ। এটি ভারতের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে প্রায় 200 থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত। তারপর দেখো কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী। আন্দামান নিকোবরের রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড়ের চণ্ডীগড়। দমন ও দিউয়ের রাজধানী কোথায়? দমন। দাদরা নগর হাভেলির রাজধানী কোথায়? সিলভাসা। লাক্ষাদ্বীপের রাজধানী কোথায়? কাভারত্তি। পন্ডিচেরির পন্ডিচেরি। দিল্লির রাজধানী কোথায়? নয়াদিল্লি বা নিউ দিল্লি। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম সেনাপতি ত্রয়োদশ শতাব্দীতে বাংলা জয় করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি। ত্রয়োদশ শতকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা জয় করেন। তিনি 1203 থেকে 1204 সালে সেন রাজবংশকে পরাজিত করে বাংলার অধিকাংশ অঞ্চল নিজের অধীনে আনেন। তিনি ছিলেন দিল্লির সুলতানি আমলের একজন তুর্কি সামরিক সেনাপতি। তারপর দেখো, কার রাজত্বকালে তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? মোহাম্মদ শাহ তুগলকের রাজত্বকালে। তৈমুরের আক্রমণকাল 1398 খ্রিস্টাব্দ থেকে 1399 খ্রিস্টাব্দ। তুর্কি প্রধান তৈমুরলং 1398 খ্রিস্টাব্দে তুগলক সাম্রাজ্যের শেষ শাসক মোহাম্মদ শাহ তুগলকের রাজত্বকালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। পাঞ্জাব শাসনের জন্য খিজির খানকে উত্তরাধিকারী করে তৈমুর মধ্য এশিয়ায় ফিরে গিয়েছিলেন। খিজির খান সৈয়দ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলাম ধর্মপ্রবর্তকদের উত্তরাধিকারী হিসেবে দাবি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কুতুবুদ্দিন আইবক। সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা ছিলেন কুতুবুদ্দিন আইবক।
তিনি ছিলেন দিল্লি সালতানাতের প্রথম মুসলিম শাসক এবং দাস রাজবংশের প্রতিষ্ঠাতা। কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এবং তাকে দিল্লি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবেও বিবেচনা করা হয়। তারপর দেখো, রাজিয়া সুলতানা ছিলেন ইলতুৎমিশের কন্যা। রাজিয়া সুলতান ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা মুসলিম শাসক এবং 1236 থেকে 1240 সাল পর্যন্ত শাসন করেছিলেন। দিল্লি সাম্রাজ্যের তৃতীয় শাসক ইলতুৎমিশের 4 সন্তানের মধ্যে রাজিয়া ছিলেন একমাত্র কন্যা। তার মা তুরকান খাতুন ছিলেন দিল্লি সাম্রাজ্যের প্রথম শাসক কুতুবুদ্দিন আইবকের কন্যা। ইলতুৎমিশ তার সবচেয়ে যোগ্য পুত্র যুবরাজ নাসিরুদ্দিন মাহমুদের মৃত্যুর পর রাজিয়াকে তার উত্তরসূরি মনোনীত করেন। রাজিয়া সুলতান 1236 সালে সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সুলতান হন। তিনি তার সকল ভাইয়ের চেয়ে বেশি যোগ্য এবং দক্ষ ছিলেন, কিন্তু তিনি একজন রানীকে শাসক হিসেবে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম উপদ্বীপ হচ্ছে অপশন ডি, আরব উপদ্বীপ। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হল আরব উপদ্বীপ। এটি পশ্চিম এশিয়ার একটি বিশাল ভূখণ্ড যা 3টি দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। আরব উপদ্বীপের আয়তন প্রায় 3.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের সাথে তুলনীয়। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। এইবার দেখো কিছু উল্লেখযোগ্য দ্বীপ এবং কোথায় তারা অবস্থান করেছে। প্রথমে কি রয়েছে? অস্ট্রেলিয়া ভারত মহাসাগরে, নিউগিনি পশ্চিম প্রশান্ত মহাসাগরে, গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত? সুমেরু সাগরে, আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? আসামের ব্রহ্মপুত্র নদের ওপর, মাদাগাস্কার দ্বীপ কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে, সুমাত্রা উত্তর পূর্ব ভারত মহাসাগরে, জাভা ভারত মহাসাগরে, হনসু দ্বীপ উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত, বর্নিও দক্ষিণ পূর্ব এশিয়ায়, ভিক্টোরিয়া কোথায় অবস্থিত? কানাডা আর্কটিকে, গ্রেট ব্রিটেন আটলান্টিক মহাসাগরে অবস্থিত, মরিশাস ভারত মহাসাগরে, নিউফাউন্ডল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে, জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়, মালদ্বীপ কোথায় অবস্থিত? আরব সাগরে, কিউবা কোথায় অবস্থিত? ক্যারিবিয়ান সাগরে। পরবর্তী প্রশ্ন, কোনটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন? নিম্নের কোনটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ইস্ট্রোজেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য হরমোন। প্রথমে কি রয়েছে? প্রোটিনধর্মী হরমোন কোনটি? এসটিএস। স্টেরয়েডধর্মী হরমোন কোনগুলো? ইস্ট্রোজেন, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন। অ্যামাইনোধর্মী হরমোন কোনগুলো? অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন। পেপটাইডধর্মী হরমোন কোনগুলো? ইনসুলিন। নাইট্রোজেন ঘটিত জৈব ক্ষার সাইটোকাইনিন। নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল অক্সিন। নাইট্রোজেনবিহীন জৈব অম্ল জিব্বারেলিন। পরবর্তী প্রশ্ন, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নাসা। তারপর দেখো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জাপানের জাক্সা, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। রাশিয়ার রসকসমস। চীনের কি রয়েছে? সিএনএসএ বা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তী প্রশ্ন, হৃদচক্রের গড় সময়কাল কত সেকেন্ড? হৃদচক্রের গড় সময়কাল কত সেকেন্ড? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 0.8 সেকেন্ড। একটি সুস্থ হৃদস্পন্দনের জন্য প্রতিটি হৃদচক্র প্রায় 0.8 সেকেন্ড স্থায়ী হয়। এই সময়কালে হৃৎপিণ্ড একবার সংকোচন এবং একবার প্রসারণ করে, যা অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলের সংকোচন ও প্রসারণ অন্তর্ভুক্ত করে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি প্রথম ভারতীয় চলচ্চিত্র? ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম চলচ্চিত্র ছিল রাজা হরিশ্চন্দ্র, যা 1913 সালে দাদাসাহেব ফালকে নির্মাণ করেন। এটি একটি নির্বাক চলচ্চিত্র এবং হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে তৈরি। পথের পাঁচালী সত্যজিৎ রায়ের এই ছবিটিকে সর্বকালের সেরা ভারতীয় ছবি হিসেবে বিবেচনা করা হয়। এটি 1929 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছিল এবং এটি সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল। পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 24 ফুট। ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব 7.320 মিটার বা 24 ফুট। ক্রসবারের নিচের প্রান্ত থেকে মাটির দূরত্ব 2.44 মিটার বা 8 ফুট। পরবর্তী প্রশ্ন,
পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 3,33,000 গুণ ভারী। পরবর্তী প্রশ্ন, আদমশুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে হয়েছিল তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গোয়া রাজ্যে। 2011 সালের আদমশুমারি অনুসারে গোয়া রাজ্যে সবচেয়ে বেশি নগরায়ন ছিল, যেখানে জনসংখ্যার 62.2% শহর এলাকাতে বসবাস করত। এছাড়াও তামিলনাড়ু, কেরালা এবং মহারাষ্ট্র রাজ্যগুলিও নগরায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিল, যেখানে জনসংখ্যার প্রায় 40%-এর বেশি মানুষ শহর এলাকায় বাস করত। পরবর্তী প্রশ্ন, ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন 1789 সালে প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি 1788 এবং 1792 সালে ইলেকটোরাল কলেজ দ্বারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। পরবর্তী প্রশ্ন, গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি লঘু মস্তিষ্ক। গমনের সময় মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখে লঘু মস্তিষ্ক, কানের অন্তঃকর্ণ এবং ব্রেন স্টেম। লঘু মস্তিষ্ক পেশির কার্যকারিতা এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে। অন্তঃকর্ণ শরীরের অবস্থান ও গতির অনুভূতি পাঠায় এবং ব্রেন স্টেম শরীরের বিভিন্ন অঙ্গের সাথে যোগাযোগ স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বায়বীয় বা গ্যাসীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। গ্যাসের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম থাকে। শব্দের গতি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তরলে তুলনামূলকভাবে কম এবং গ্যাসে সবচেয়ে কম। উদাহরণস্বরূপ, শব্দে বাতাসের চেয়ে পানিতে দ্রুত এবং পানিতে শব্দের চেয়ে কঠিন পদার্থের মধ্যে দ্রুত ভ্রমণ করে। পরবর্তী প্রশ্ন, মরু অঞ্চলের উদ্ভিদদের কি বলা হয়? মরু অঞ্চলের উদ্ভিদদের অপশন এ জেরোফাইট বলা হয়। হ্যালোফাইট কোন জাতীয় উদ্ভিদ? হ্যালোফাইট হলো এমন উদ্ভিদ যা লবণাক্ত পরিবেশে জন্মে এবং সেখানে ভালোভাবে বাঁচতে পারে। এই উদ্ভিদগুলি লবণাক্ত মাটি বা জল সহ্য করার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য তৈরি করে, যেমন লবণের গ্রন্থি, পাতার পুরুত্ব এবং লবণ শোষণে সীমাবদ্ধতা। মেসোফাইট কারা? মেসোফাইট হলো এমন স্থলজ উদ্ভিদ যা মাঝারি পরিবেশে, অর্থাৎ বিশেষ করে শুষ্ক বা বিশেষ করে আর্দ্র পরিবেশে নয়, টিকে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 1945 সালে। যুক্তরাষ্ট্র সরকার জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা হামলা চালায় 1945 সালের 6 এবং 9 আগস্ট তারিখে। হিরোশিমায় প্রথম বোমাটি ফেলা হয় 6 আগস্ট সকাল 8টা 15 মিনিটে এবং এরপর 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমাটি ফেলা হয়। এই বোমা হামলায় উভয় শহরেই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম নাট্যকার কাকে বলা হয়? প্রাচীন ভারতের প্রথম নাট্যকার কাকে বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ভরতমুনিকে। প্রাচীন ভারতের প্রথম নাট্যকার হিসেবে ভরতমুনিকে ধরা হয়। তিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় নাট্য ও সঙ্গীত বিশারদ এবং নাট্যশাস্ত্রের রচয়িতা। এই গ্রন্থটি ভারতীয় নাট্য ও সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, সিল্ক রোড কোন দুটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি চীন ও রোমান সাম্রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছিল। সিল্ক রোডটি ছিল একটি বিস্তৃত নেটওয়ার্ক যা বিভিন্ন স্থল ও সমুদ্রপথের মাধ্যমে চীন থেকে শুরু হয়ে মধ্য এশিয়া, ভারত এবং ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। এই রুটের মাধ্যমে চীন রেশম, চীনামাটি এবং অন্যান্য মূল্যবান পণ্য পশ্চিমের দিকে পাঠাতো এবং পশ্চিম থেকে সোনা, রূপা এবং অন্যান্য পণ্য চীন ও মধ্য এশিয়াতে। এই বাণিজ্য পথের কারণে বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 0 ডিগ্রি হয়। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণও 0 ডিগ্রি হবে, কারণ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়ে থাকে, আর লম্বভাবে আপতিত হওয়ার অর্থ হল আপতন কোণ 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বৃহস্পতি গ্রহের।
সৌরজগতের মধ্যে বৃহস্পতি গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। এটি একটি গ্যাসীয় গ্রহ এবং এর ভর এবং আকার অন্যান্য গ্রহের চেয়ে অনেক বেশি, যা এর পৃষ্ঠে মধ্যাকর্ষণ শক্তিকে প্রভাবিত করে। বৃহস্পতির পৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তি প্রায় 2.53 গ্রাম প্রতি বর্গ সেন্টিমিটার, যা পৃথিবীর পৃষ্ঠের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। এই কারণে যদি কেউ বৃহস্পতির ওপর দাঁড়ানোর চেষ্টা করে তবে সেই গ্রহের পৃষ্ঠে নিমজ্জিত হতে পারে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হচ্ছে অপশন সি, যকৃৎ। মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থিটি হল যকৃৎ বা লিভার। যকৃৎ মানবদেহের বৃহত্তম গ্রন্থি, যা খাদ্য পরিপাকের জন্য পিত্তরস তৈরি করে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও করে। পরবর্তী প্রশ্ন, কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে? কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পেটা লোহায়। লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, অ্যান্সারটি হয়ে যাবে ঢালাই লোহাতে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? গণপরিষদের শেষ অধিবেশন অপশন সি, 24শে জানুয়ারি 1950 সালে অনুষ্ঠিত হয়েছিল। গণপরিষদের শেষ অধিবেশন 1950 সালের 24শে জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনটি ছিল ভারতের সংবিধানের চূড়ান্ত স্বাক্ষর এবং গ্রহণের পর। এর আগে গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, শিবাজি। মারাঠাদের মধ্যে ছত্রপতি শিবাজি মহারাজকে সর্বাধিক শক্তিশালী রাজা হিসেবে বিবেচনা করা হয়। তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রথম ছত্রপতি ছিলেন। বালাজি বিশ্বনাথের জ্যেষ্ঠ পুত্র পেশোয়া প্রথম বাজিরাও ছিলেন একজন বিখ্যাত এবং শক্তিশালী পেশোয়া, যিনি থোরাল বাজিরাও নামেও পরিচিত। তিনি গেরিলা কৌশলে একজন বিশেষজ্ঞ ছিলেন এবং শিবাজির পরে গেরিলা কৌশলের সর্বশ্রেষ্ঠ প্রতিফলক। তার শাসনে মারাঠা সাম্রাজ্য চরমে পৌঁছেছিল। বাজিরাও প্রথম হিন্দু পদ পাতশাহীর ধারণাকে জনপ্রিয় করেছিলেন এবং পালখেদ এবং ভোপালের যুদ্ধে নিজামের পরাজয়ের জন্য দায়ী ছিলেন। তিনি 1722 সালে পর্তুগিজদের কাছ থেকে সালসেট এবং বাসেইন দখল করেন এবং 1728 সালে প্রশাসনিক রাজধানী সাতারা থেকে পুনেতে স্থানান্তরিত করেন। পরবর্তী প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয় না? নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানি হিসেবে বিবেচিত হয় না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জ্বালানি কাঠ বা জ্বালানি কাষ্ঠ। কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম এগুলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসেবে ঘোষিত হল কোন শহর? ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতম শহর হিসেবে ঘোষিত হলো কোন শহর? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইন্দোর। ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হলো ইন্দোর। স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষায় টানা 7 বছর ধরে ইন্দোর এই খেতাব ধরে রেখেছে। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ক্লোরোফিল অণুতে ম্যাগনেসিয়াম খনিজ পদার্থ পাওয়া যায়। ক্লোরোফিলের কেন্দ্রীয় পরমাণু হলো ম্যাগনেসিয়াম। এটি সালোক সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে এটি আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। তারপর দেখো, কয়লা উৎপাদনের শীর্ষ রাজ্যসমূহ ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়। লোহা উৎপাদনের শীর্ষ রাজ্যসমূহ কোনগুলো? উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটক। সোনা উৎপাদিত হয় কর্ণাটক, ঝাড়খণ্ডে। সর্বোচ্চ হীরা উৎপাদিত হয় মধ্যপ্রদেশে। বক্সাইট উৎপাদিত হয় উড়িষ্যা, গুজরাটে। ম্যাগনেসিয়াম উৎপাদিত হয় তামিলনাড়ু, উত্তরাখণ্ড, কর্ণাটকে। অভ্র উৎপাদিত হয় অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান। ডলোমাইট উৎপাদিত হয় কোথায়? ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, রাজ্যের প্রধান আইনি আধিকারিক কে? রাজ্যের প্রধান আইনি আধিকারিককে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অ্যাডভোকেট জেনারেল বলা হয়। রাজ্যের প্রধান আইনি অধিকারী হলেন অ্যাডভোকেট জেনারেল। তিনি রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা হিসেবে কাজ করেন এবং রাজ্য সরকারের স্বার্থ রক্ষার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করেন। ভারতীয় সংবিধানের 165 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপাল রাজ্য সরকারের আইনি আধিকারিক হিসেবে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন। তারপর রয়েছে অ্যাটর্নি জেনারেল। সাধারণত একটি দেশের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে পরিচিত। তিনি সরকারের আইনগত দিকগুলো দেখাশোনা করেন এবং সরকারের পক্ষ থেকে আদালতে মামলা পরিচালনা করেন। ভারতে বর্তমান সলিসিটর জেনারেল হলেন মিস্টার তুষার মেহতা। সলিসিটর জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেলের অধীনস্থ এবং দেশের সেকেন্ডারি আইন অফিসার হিসেবে সহায়তা করেন।
ভারতের সলিসিটর জেনারেলকে অতিরিক্ত সলিসিটর জেনারেলরা সাহায্য করেন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রজন্ম কয়টি? কম্পিউটারের প্রজন্ম কয়টি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 5টি। কম্পিউটারের প্রজন্ম সাধারণত 5টি, যা প্রযুক্তির উন্নতি এবং বিকাশের সাথে সম্পর্কিত। এই প্রজন্মগুলো হলো প্রথম প্রজন্ম 1946 থেকে 1959, দ্বিতীয় প্রজন্ম 1959 থেকে 1963, তৃতীয় প্রজন্ম 1963 থেকে 1975, চতুর্থ প্রজন্ম 1975 থেকে বর্তমান এবং পঞ্চম প্রজন্ম বর্তমান থেকে ভবিষ্যৎ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।